ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী। ক্লাসের শুরুতে আমি মহান রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই ক্লাসে আসার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন পড়ব, ইনশাল্লাহ শিখব। অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আমরা যেটা আলোচনা করব আজকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি রহমত করে, আমরা আজকে আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বুঝো, উৎপাদন সম্ভাবনা রেখা কি, আর এই উৎপাদন সম্ভাবনা রেখার কীভাবে অঙ্কন করতে হয়, সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয়, আবার এই উৎপাদন সম্ভাবনা রেখার ব্যাখ্যা কীভাবে করতে হয়, এই বিষয়টি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব যে উৎপাদন সম্ভাবনা রেখা কি। যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা সংজ্ঞা, বা উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বুঝো। এখন এই রেখার অনেক তাৎপর্য রয়েছে। যে একটি দেশে, যে কোনো দেশে, সেটা উন্নত দেশ হতে পারে, অনুন্নত উন্নয়নশীল দেশ হতে পারে, প্রত্যেক দেশেরই সম্পদ সীমাবদ্ধ। অর্থাৎ কোনো দেশেরই, যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, রাশিয়া, চায়না, জাপান, যত উন্নত রাষ্ট্রই দেখি আমরা, কোনো দেশেরই সম্পদ অসীম নয়, সব দেশেরই সম্পদ সীমাবদ্ধ। এখন একটা দেশে আছে সম্পদ আছে, সীমাবদ্ধ সম্পদ আছে, অসীম বা অঢেল কোনো সম্পদ নেই, আছে সীমাবদ্ধ সম্পদ। আর আছে কি, যে নিজস্ব প্রযুক্তি, আছে, আর আছে কি নির্দিষ্ট পরিমাণ সম্পদ। তাহলে দেশে আছে অনেক পণ্য আছে, কিন্তু আমরা যে বিষয়টি আজকে বুঝবো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কি, এবং উৎপাদন সম্ভাবনা রেখা সূচি থেকে কীভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয় এই বিষয়টি আমরা জানব। তাহলে যে বিষয়টা, সংজ্ঞাটা আগেই বলেছি, সংজ্ঞাটার আরও একটু ভালোভাবে বিশ্লেষণ করার আগে আমি একটু আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে কোনো দেশেরই সম্পদ কি সীমাবদ্ধ। এখন সীমাবদ্ধ সম্পদ ব্যবহার করার জন্য আছে নিজস্ব প্রযুক্তি। যে কোনো দেশের, সারা বিশ্ব থেকে তারা নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি অথবা বিদেশ থেকে আমদানি করা প্রযুক্তি, যে কোনোভাবে হোক, প্রযুক্তিকে তারা কাজে লাগানোর চেষ্টা করে পৃথিবীর সকল রাষ্ট্রে এখন। তাহলে আমরা দেখব যে একটি দেশে কি আছে, যে অনেক পণ্য, কিন্তু আমরা বিষয়টা বোঝার জন্য দুটি পণ্য ধরে নিব। তো কয়টি পণ্য? দুটি পণ্য। যে একটা হচ্ছে ভোগ্য পণ্য, যেগুলো আমরা ভোগ করি, আর একটা হচ্ছে যে বিলাস পণ্য বা বিলাস জাতীয় দ্রব্য, আর একটা হচ্ছে ভোগ্য দ্রব্য। দুইটা বিষয়, একটা হচ্ছে ভোগ্য দ্রব্য আর আরেকটা হচ্ছে কি বিলাস দ্রব্য। এখন যে এই দুটি দ্রব্য বোঝার জন্য কি আমরা ধরে নিচ্ছি দুটি দ্রব্য, এই দুটি দ্রব্য উৎপাদনের জন্য কি করি, যে আমরা বা যে কোনো দেশ তার নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যবহার করে, আর কি করে, যে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নিই।
উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন কতগুলো বিন্দুর উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি সঞ্চার পথ যার বিভিন্ন বিন্দুতে সম্পদ নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। লক্ষ্য করো প্লিজ, যে উৎপাদন সম্ভাবনা রেখা কি আমরা লিখেছি এখানে, যে উৎপাদন সম্ভাবনা রেখা কি, প্রশ্নটা উত্তর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি সঞ্চারপথ যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। যে আমাদের দেশে বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে সম্পদ সীমাবদ্ধ, যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, আর এই সম্পদকে কাজে লাগানোর জন্য আমাদের হাতে আছে প্রযুক্তি, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদকে কাজে লাগানোর জন্য আছে প্রযুক্তি। আর এই চলতি প্রযুক্তি, যে প্রযুক্তি আমাদের হাতে আছে, এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুটি পণ্য আমরা বোঝার জন্য ধরে নিয়েছি। কয়টি পণ্য? দুটি পণ্য। এখন দেশে অনেক পণ্য আছে, কিন্তু বোঝার স্বার্থে ধরে নিয়েছি দুটি পণ্য। এই দুটি পণ্য যে উৎপাদন সম্ভাবনা রেখায় দেখাবে যে এই রেখায় যে বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে কি পরিমাণ দ্রব্য উৎপাদন করা যায়। হ্যাঁ, সংজ্ঞাটা এরকম। আবার বলছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি সঞ্চার পথ যার বিভিন্ন বিন্দুতে যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। হ্যাঁ, এখন আমরা এই সংজ্ঞাটাকেই আমরা সূচি অঙ্কন করে সূচি থেকে আমরা রেখা অঙ্কন করব। দেখব যে এই সংজ্ঞাটা কিভাবে সূচিতে প্রতিফলিত হয়েছে, আবার এই সংজ্ঞাটা কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখায় রূপ ধারণ করে। যে অর্থনীতি মূলত বিষয়টা তোমাকে দেখাবে কয়টি বিষয়। একটা বিষয় আগে বলবে, তোমাকে ভাষায় প্রকাশ করবে, তারপরে সেটার একটা জ্যামিতিক প্রকাশ হবে, তারপরে সেটা আবার গাণিতিক প্রকাশ হবে। সব কিছুর না, কিছু কিছু বিষয় আছে যে
সেটার কয়টা প্রকাশ হবে, কয়ভাবে একটা বক্তব্যকে আমরা প্রকাশ করব, তুলে ধরব। একটা বক্তব্য আমরা তুলে ধরব তিনটিভাবে। একটা হচ্ছে ভাষায় প্রকাশ করব, বলে দিব আমরা। আর 2 নম্বর হচ্ছে আমরা সেটা জ্যামিতিক আকারে প্রকাশ করব। আর 3 নম্বর হচ্ছে সেটা আমরা এই গাণিতিকভাবে আমরা দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা এবার দেখি আমরা এই বিষয়টা একটা সূচিতে দেখব। এই বিষয়টা, এই সংজ্ঞাটা আমরা একটা সূচিতে দেখব। সূচিটা হবে তোমার ইচ্ছা মতো, অর্থাৎ তুমি কাল্পনিক সূচিটা তোমার ইচ্ছা মতো যে কোনো মান নিতে পারবে, গ্রহণ করতে পারবে। সূচি থেকে আমরা চিত্র অঙ্কন করব। ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটা আমি আবার বলি যে উৎপাদন সমানা রেখা হচ্ছে এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি সঞ্চার পথ, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। ক্লিয়ার? এবার আমরা একটা কাল্পনিক সূচি তৈরি করব। ক্লিয়ার? এক নম্বর ধরে নিচ্ছি আমরা সংমিশ্রণ। এটা সংমিশ্রণও বলা যায়, এটাকে বলতে পারি আমরা সম্ভাবনা, দুটাই বলা যায়, কোনো সমস্যা নেই। এবার ধরলাম আমরা ভোগ্য দ্রব্য এক্স। ভোগ্য দ্রব্যটা ধরে নিচ্ছি আমরা কি, এক কথায় এক্স নাম দিয়েছি এক্স, আর বিলাস বিলাস দ্রব্য সেটা আমরা ধরে নিয়েছি এক্স ওয়াই। দুটি দ্রব্য আমরা ধরে নিয়েছি, দেশে অনেক পণ্য আছে। আমরা বিষয়টা বোঝার জন্য আমরা ধরে নিয়েছি কয়টি দ্রব্য, দুটি দ্রব্য। ভোগ্য দ্রব্য, ভোগ্য দ্রব্য চাল, ডাল, তারপরে লবণ, তেল ইত্যাদি ভোগ্য দ্রব্য। আর সংমিশ্রণ হচ্ছে এ, বি, সি, ডি, ই। এগুলো হচ্ছে সংমিশ্রণ। এগুলো হচ্ছে সংমিশ্রণ। আমি ধরে দিচ্ছি যে এক্স বা ভোগ্য দ্রব্যের মানগুলো ধরলাম 0, তারপরে ধরলাম 0 থেকে 50, তারপরে 100, 125, 150। এবার এটা আমরা ধরে নিচ্ছি এটা এক্স দ্রব্য বা বিলাস দ্রব্য। বিলাস দ্রব্য কি পরে বুঝবো, আমরা বুঝিয়ে দিচ্ছি পরে, আগে বিষয়টা লিখে নিই। এবার সূচিটা লক্ষ্য করো প্লিজ। সূচিটা বুঝলেই আমরা চিত্রে যাব। সূচিটা ভালোভাবে বুঝতে পারলেই চিত্রটা বোঝা সহজ হবে। সূচিতে আমরা ধরে নিচ্ছি সংমিশ্রণগুলো হচ্ছে, অর্থাৎ এই ধরে নিচ্ছি এ সংমিশ্রণগুলোর যে কোনো নাম দেওয়া যায়। আমরা ধরে নিচ্ছি বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি সংমিশ্রণগুলোর নাম দিয়েছি এ, বি, সি, ডি, ই। সংমিশ্রণগুলোর নাম দিয়েছি আমরা এ, বি, সি, ডি, ই। এখন এটা ধরে নিছি যে ভোগ্য দ্রব্য।
ভোগ্যদ্রব্য হচ্ছে ভোগ্যদ্রব্যের প্রথমে দেখা যাচ্ছে যে এটা আমরা ধরে নিচ্ছি ভোগ্যদ্রব্যের উৎপাদন একটি দেশে ভোগ্যদ্রব্যের উৎপাদন যদি শূন্য হয়, ভোগ্যদ্রব্য যদি প্রথমে দেখা যাচ্ছে ভোগ্যদ্রব্য শূন্য, তারপরে ভোগ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কত হয়েছে যে এই সংমিশ্রণে ভোগ্যদ্রব্যের উৎপাদন কত শূন্য। যখন ভোগ্যদ্রব্যের উৎপাদন শূন্য তখন বিলাসদ্রব্যের উৎপাদন 150, বিলাসদ্রব্যের উৎপাদন কত 150 150 একক। ভোগ্যদ্রব্যের উৎপাদন অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন, ভোগ্যদ্রব্যটা আমরা ধরে নিচ্ছি কি দ্রব্য, এক দ্রব্য, আর বিলাসদ্রব্যটা আমরা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে ভোগ্যদ্রব্যের উৎপাদন অর্থাৎ ভোগ্যদ্রব্যের উৎপাদন যখন শূন্য, বিলাসদ্রব্যের তখন উৎপাদন কত 150, এটা আমরা একক, এটা আমরা কি ধরে নিছি 150 একক, এটা আমরা কি করেছি ধরে নিছি। এবার যদি অর্থাৎ এটা কি সংমিশ্রণ, এই বিন্দুটার নাম কি এ বিন্দু, অর্থাৎ এই সংমিশ্রণের নাম কি এ সংমিশ্রণ। এই এ সংমিশ্রণে যে ভোগ্যদ্রব্যের উৎপাদন যখন শূন্য তখন বিলাসদ্রব্যের উৎপাদন 150 150। এবার যদি ভোগ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায় অর্থাৎ দেশে সম্পদ অবশ্যই কি সীমাবদ্ধ, সম্পদের সাহায্যে সব প্রয়োজনীয় পণ্য উৎপাদন করা সম্ভব নয়। আর সম্ভব যদি হইতো তাহলে পৃথিবীতে মানুষের কোনো রাষ্ট্রের কোনো সমস্যা থাকতো না। তাহলে পৃথিবীর সব রাষ্ট্রেরই কি আছে, সম্পদ সীমাবদ্ধ, আর সম্পদ সীমাবদ্ধ সম্পদের মধ্যে সবই উৎপাদন করতে হয়, অর্থাৎ ভোগ্যদ্রব্য যেমন উৎপাদন করতে হয়, আবার বিলাসদ্রব্য উৎপাদন করতে হয়, আর বিলাসদ্রব্য উৎপাদন না করলে আবার কী করতে হয়, আমদানি করতে হয়। তাহলে দেখো আমরা লক্ষ্য করছি এখানে যে আমরা ধরে নিচ্ছি ভোগ্যদ্রব্যের উৎপাদন যখন শূন্য, অর্থাৎ দেশে কোনো ভোগ্যদ্রব্য উৎপাদন সরকার উৎপাদন করতেছে না, তখন যদি বিলাসদ্রব্য উৎপাদন করে তাহলে বিলাসদ্রব্য উৎপাদন করতে পারবে কত 150 একক। আবার যদি চিন্তা করে যে না বিলাসদ্রব্য উৎপাদন ভোগ্যদ্রব্য উৎপাদন একবারে না করলে চলবে না, তাহলে ভোগ্যদ্রব্য উৎপাদন কী করতে হবে, বাড়াইতে হবে। যদি ভোগ্যদ্রব্য উৎপাদন বাড়াইতে হয়, প্রসারিত করতে হয়, তাহলে অবশ্যই এই কি করলো যে ভোগ্যদ্রব্য উৎপাদন শূন্য থেকে 50 একক, এটা 50 একক বলতে পারো 50 লক্ষ 50 মিলিয়ন 50 বিলিয়ন, যেটা আমরা বোঝার জন্য ধরে নিয়েছি 50, অর্থাৎ 50 একক, অর্থাৎ ভোগ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি করলো 50 একক। তাহলে অবশ্যই বিলাসদ্রব্য উৎপাদন হ্রাস পাচ্ছে। দেখো এই পণ্যর উৎপাদন হ্রাস করেই এটা বৃদ্ধি করা সম্ভব, তা নাহলে যেহেতু সম্পদ সীমাবদ্ধ সম্ভব নয়। তাহলে ভোগ্যদ্রব্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে 50 একক, তাহলে বিলাসদ্রব্য উৎপাদন তখন হ্রাস পাইছে 150 থেকে হ্রাস পেয়ে কত 125 হয়েছে। ক্লিয়ার? এবার দেখো যেহেতু আমরা সংজ্ঞাটা আবার বলতেছি, আবার এটা আরেকটু বুঝে নাও যে বিলাসদ্রব্য উৎপাদন যদি আরও বৃদ্ধি করে, অর্থাৎ সরকার চিন্তা করলো যে না বিলাসদ্রব্য উৎপাদন 50 একক দ্রব্য উৎপাদন করলে দেশের ভোগ্যদ্রব্যের চাহিদা মিটবে না, অর্থাৎ ধান, চাল, লবণ, তৈল, এগুলো সব কিছুর চাহিদা মিটবে না। তাহলে অবশ্যই চিন্তা করতেছে আরও ভোগ্যদ্রব্য উৎপাদন বাড়াইতে হবে। সেজন্য চিন্তা করে যে ভোগ্যদ্রব্য উৎপাদন করবে এখন কত 100 একক। 100 একক ভোগ্যদ্রব্যের উৎপাদন করলে তাহলে যে অবশ্যই বিলাসদ্রব্য উৎপাদন হ্রাস করতে হচ্ছে, 125 থেকে হ্রাস পেয়ে কোথায় হচ্ছে 100 হচ্ছে। আবার এখন যদি আবার চিন্তা করে যে না ভোগ্যদ্রব্যের উৎপাদন আরও বাড়াইতে হবে, ধান, চাল, লবণ, এই তৈল, এগুলার উৎপাদন, ফল মূল শাকসবজি এগুলোর উৎপাদন আরও বাড়াইতে হবে, তখন কি করতে হবে, তাহলে আরও 100 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে 125, 125। তাহলে 125 যখন হয়েছে তখন দেখো অবশ্যই কি হয়েছে, এবার বিলাসদ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে, 100 থেকে হ্রাস পেয়ে কত হয়েছে, শুধু 50-তে এসে গেছে। এখন যদি সরকার চিন্তা করে যে সমস্ত সম্পদ, যে দেশে যে পরিমাণ সম্পদ আছে এবং যে পরিমাণ প্রযুক্তি আছে, সমস্ত সম্পদ আর প্রযুক্তি ব্যবহার করে এখন সরকার চিন্তা করলো শুধু আমরা কি করব, ভোগ্য দ্রব্যই উৎপাদন করব, অর্থাৎ বিলাসদ্রব্য আর উৎপাদন করব না, বিলাসদ্রব্য বিদেশ থেকে আমদানি করব। তাহলে বিলাসদ্রব্য উৎপাদন তখন কি হয়ে যাবে, অর্থাৎ বিলাসদ্রব্যের উৎপাদন তখন কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আর সমস্ত সম্পদ আর প্রযুক্তি ব্যবহার করে সরকার তখন উৎপাদন করতে পারছে কি 150 একক, অর্থাৎ 150 একক কি দ্রব্য, বিলাসদ্রব্য, অর্থাৎ বিলাসদ্রব্যের চাহিদা, ভোগ্যদ্রব্য, অর্থাৎ ভোগ্যদ্রব্যের চাহিদা সরকার পূরণ করতে যাচ্ছে, কিন্তু বিলাসদ্রব্যের চাহিদা পূরণ করা সম্পদ যেহেতু সীমাবদ্ধ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ, তারপরে
প্রযুক্তিও নির্দিষ্ট, প্রযুক্তিও প্রসারিত করা সম্ভব হচ্ছে না, তাহলে সরকার কী করলো, যে ভোগ্যদ্রব্যের সব চাহিদা পূরণ করতে যাচ্ছে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু তখন তার বিলাসদ্রব্যের উৎপাদন কি শূন্য। তাহলে আমরা সংজ্ঞাটা এখানে উপস্থাপন হয়েছে, সংজ্ঞাটা আবার বলি আমি। মনোযোগ দিয়ে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা মনোযোগ দিয়ে সংজ্ঞাটা শোনো। যে সংজ্ঞাটা হচ্ছে, আমি আবার বলি, যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। অর্থাৎ আমরা রেখাটা অঙ্কন করব, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, দেখো যে এই সংমিশ্রণে ভোগ্যদ্রব্য উৎপাদন শূন্য, যখন শূন্য তখন অর্থাৎ দেশে কোনো ভোগ্যদ্রব্য উৎপাদন হয় না, সব ভোগ্যপণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়, তখন বিলাসদ্রব্য, অনেক বিলাসদ্রব্য উৎপাদন করতে পারে যে কোনো রাষ্ট্র। কিংবা আমরা যদি আমাদের দেশে যদি সরকার চিন্তা করে যে আমরা কোনো কী করব না, যে ভোগ্যপণ্য উৎপাদন করব না, সমস্ত বিলাসদ্রব্য উৎপাদন করব, তাহলে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ, সমস্ত সম্পদ তাহলে কি করবে, বিলাসদ্রব্য উৎপাদনে ব্যবহার করবে, তাহলে বিলাসদ্রব্য উৎপাদন ব্যাপক হারে কী করবে, বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখো এখানে ভোগ্যদ্রব্যের উৎপাদন যখন শূন্য, তখন বিলাসদ্রব্যের উৎপাদন কত হয়েছে, 150। আবার ভোগ্যদ্রব্য উৎপাদন যখন বৃদ্ধি পেয়ে 50 হয়েছে, তখন বিলাসদ্রব্যের উৎপাদন, সম্পদ যেহেতু সীমাবদ্ধ, তাহলে বিলাসদ্রব্য উৎপাদন করতে হচ্ছে, হ্রাস করলেই, বিলাসদ্রব্যের উৎপাদন হ্রাস করলেই কেবল ভোগ্যদ্রব্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাহলে বিলাসদ্রব্যের উৎপাদন যখন 150 থেকে হ্রাস পেয়ে 125 হয়েছে, তখন ভোগ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আবার যদি ভোগ্যপণ্যের উৎপাদন আরও বৃদ্ধি করতে চায়, তাহলে ভোগ্যদ্রব্যের উৎপাদন যখন 100 হয়েছে, তখন বিলাসদ্রব্য উৎপাদন আরও হ্রাস পাইছে। ভোগ্যদ্রব্য উৎপাদন যখন আরও বৃদ্ধি পাবে, বিলাসদ্রব্য উৎপাদন আরও হ্রাস পাবে। ভোগ্যদ্রব্যের উৎপাদন যখন সর্বোচ্চ স্তরে পৌঁছবে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, তখন বিলাসদ্রব্যের উৎপাদন কী হবে, আরও হ্রাস পাবে। বিলাসদ্রব্য উৎপাদন তখন সর্বনিম্ন স্তরে আসবে, অর্থাৎ বিলাসদ্রব্য উৎপাদন একেবারেই শূন্য, আর ভোগ্যদ্রব্যের উৎপাদন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই হলো তোমার কি উৎপাদন সম্ভাবনা রেখার মূল কথা। আর উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটাকে এখানে আমরা কোথায় উপস্থাপন করেছি, সূচিতে উপস্থাপন করেছি। এবার আমরা এই বিষয়টা যে বিষয়টা আমরা সংজ্ঞাতে বলেছি, যে বিষয়টা আমরা সূচিতে উপস্থাপন করেছি, এই বিষয়টা আমরা এখন চিত্রে উপস্থাপন করব। চিত্রে উপস্থাপন করে তারপর আমরা এটার একটা ব্যাখ্যা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। লক্ষ্য করো, আমরা এটা থেকে একটা কি করব, একটা চিত্র তৈরি করব। এখন সবাই লক্ষ্য করো প্লিজ। আমি লক্ষ্য করো, ভূমি অক্ষে, এর জন্য আমি তোমাদেরকে চতুর্থাঙ্ক দেখিয়েছি বোঝার জন্য। এটা হলো লম্ব রেখা, লম্ব অক্ষ, আর এটা কি হয়, এটা কি অক্ষ, ভূমি অক্ষ। ভূমি অক্ষে আমরা ধরে নিয়েছি কি, ভোগ্যদ্রব্যের, অর্থাৎ ভোগ্যদ্রব্যের যত মান আছে আমরা কোথায় স্থাপন করব, ভূমি অক্ষে, অর্থাৎ এক্স অক্ষে। অক্ষের আমরা নাম দিতে পারি অথবা নাও নাম দিতে পারি। এই এক্স অক্ষে অর্থাৎ এক্স দ্রব্য, অর্থাৎ ভোগ্যদ্রব্য কোথায়, ভূমি অক্ষে। আর লম্ব অক্ষে বা ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য, অর্থাৎ কী দ্রব্য, এটা যে বিলাস দ্রব্য। ক্লিয়ার? এখন আমরা এই মানগুলো আমরা স্থাপন করব। মানগুলো কোথায়, শূন্য থেকে আমরা 25 করে ধরে নিতে পারি। 25 বিষয়টা, এটা আমরা ধরে নিচ্ছি সূচিতে, মানে বিষয়টা বোঝার জন্য, যে এখানে যদি হয় 25, তারপরে কি
25, 50, তারপরে 75, 100, 125 আমরা ধরে নিছি। লক্ষ্য করে বিষয়টা বোঝার জন্য এটা আমরা কিন্তু ভূমি অক্ষে মানটা আমরা কি করেছি, ধরে নিছি যে 0 থেকে 25, 0 থেকে যদি আমরা চতুর্থাঙ্কে বিষয়টা দেখিয়েছি, আমার ছাত্রছাত্রীরা আশা করি বুঝতে পেরেছ যে আমরা ধরে নিচ্ছি ভূমি অক্ষে সব ভোগ্যপণ্যের মান ভোগ্যপণ্যের যে মানগুলো আছে, সুতিতে যে মানগুলো আছে, আমরা 25 ধরে নিচ্ছি এটা বোঝার জন্য যে ব্যবধানটা সমান রাখার জন্য, ব্যবধানটা কি করার জন্য, সমান রাখার জন্য। যে ব্যবধানটা অবশ্যই আমরা যখন চিত্র আঁকবো, চিত্রের যে মানগুলো স্থাপন করব, এই মানগুলোর ব্যবধানটা অবশ্যই কি করতে হবে, সমান রাখতে হবে। তাহলে যদি মানগুলো সমান না হয় তাহলে অবশ্যই চিত্রটা কি হবে না, সুন্দর হবে না, আর চিত্রটা হবে না। তাহলে আমরা ভূমি অক্ষে কিসের মান, ভোগ্যপণ্যের মান, অর্থাৎ এক্সের মানগুলো আমরা ধরে নিয়েছি 25। 25 থেকে 25 আর 25 যোগ করলে কত হয়, 25 আর 25 50, 50 আর 25 75, 75 আর 25 কত হয় 100, 100 আর 25 যোগ করলে কত হয় 25, 50, 75, 100, 125। এবার আমরা এই একই মানগুলো আমরা লম্ব অক্ষেও নিতে পারি এরকমই, কিন্তু লম্ব ভূমি অক্ষের যে ব্যবধান 0 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে কত 100, 100 থেকে 125। তাহলে এই ব্যবধানগুলা লম্ব অক্ষের ক্ষেত্রেও কি সমান হতে হবে? এরকম একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের, কিন্তু প্রশ্নটা আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নের এটার যে ব্যবধান 0 থেকে 25, এই ব্যবধানটা এখানে সমান হতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। অর্থাৎ তুমি এখানেও 25, নিচেও এখানে ধরতে পারো 25, 25 থেকে 50, 50 থেকে 75, 100, 125। তো তোমার এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি কি, অনুমান হিসাবে ধরে নিচ্ছি। আমরা কি করেছি, এটা আমরা অনুমান ভিত্তিক ধরে নিয়েছি। তাহলে এবার দেখি আমরা, এবার ধরে নিই যে 25 ধরে নিলাম, সমান দূরত্ব। আবার ব্যবধানটা কী রাখতে হবে, লম্ব অক্ষে ব্যবধানটা অবশ্যই কী রাখতে হবে, সমান রাখতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 25 থেকে 50, 50 থেকে কি 75, 75 থেকে 100, 100 থেকে 125, হ্যাঁ 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100, 100 থেকে 125। এবার লক্ষ্য করো, আমরা মানগুলো স্থাপন করেছি, অর্থাৎ সংমিশ্রণগুলো এখনও আমরা চিত্রে বসাইনি, কিন্তু আমরা মানগুলো স্থাপন করেছি। ভোগ্যপণ্যের অর্থাৎ এক্সের মান দিচ্ছি কোথায়, ভূমি অক্ষে। ভূমি অক্ষে 0 থেকে 25, এইটা হলো ভোগ্যদ্রব্য, ভোগ্যদ্রব্যের মান। এই দেখো ভোগ্যদ্রব্যের মানগুলো সবগুলো আছে, যে 0 আছে, সব 0 হচ্ছে কি পয়েন্ট অফ অরিজিন, অর্থাৎ উৎপত্তি বিন্দু, অর্থাৎ কোনো রেখার উৎপত্তি বিন্দু বা কোনো বিষয়ের উৎপত্তি বিন্দু হচ্ছে কি 0। 0 থেকে মান দেখো আমরা উপরে সব প্লাস মান উপরে স্থাপন করেছি, 0 থেকে লম্ব অক্ষের সব প্লাস মান উপরে স্থাপন করেছি, ভূমি অক্ষের সব প্লাস মান আমরা ডান পাশে স্থাপন করেছি 0 থেকে। আবার যেহেতু আমাদের মাইনাস মান নাই, সুতরাং আমাদের বাম পাশে যাওয়ারও প্রয়োজন নেই, নিচেও যাওয়ারও প্রয়োজন নেই। তাহলে লক্ষ্য করে এবার যে আমরা এবার কি সংমিশ্রণগুলোর নাম দিব। এবার আমরা কি করব, সংমিশ্রণগুলোর নাম দিব। এবার কিভাবে লক্ষ্য করো বিষয়টা, যে ভোগ্যদ্রব্য অর্থাৎ এক্সের মান যখন 0, ভোগ্যদ্রব্যের মান যখন 0, তখন বিলাস দ্রব্যের মান কত, বিলাস দ্রব্যের মান আমরা দেইনি এখনো। হান্ড্রেড 125, 150। লক্ষ্য করো যে বিলাস দ্রব্যের মান এক্স দ্রব্যের
ভোগ্যদ্রব্য যখন শূন্য, ভোগ্যদ্রব্য যখন বিলাসদ্রব্যের মান, অর্থাৎ ভোগ্যদ্রব্যের পরিমাণ যখন শূন্য, তখন বিলাসদ্রব্যের পরিমাণ 150, অর্থাৎ এইখানে আমরা এই বিন্দুর নাম দিতে পারি কি বিন্দু? এটার নাম দিতে পারি এই সংমিশ্রণের নাম কি? এর সংমিশ্রণ। অর্থাৎ ভোগ্যদ্রব্যের উৎপাদন এক্সের মান যখন শূন্য, তখন বিলাসদ্রব্য ওয়াইয়ের মান কত? 150, অর্থাৎ 150। এটা কি? এ বিন্দু। এই যে সংমিশ্রণ, এই সংমিশ্রণটার নাম কি দিলাম? এ বিন্দু। অর্থাৎ শূন্য থেকে যদি আমরা লম্বরেখা টানে উঠতে 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 যাই, তাহলে কি বিন্দু পাই? এ বিন্দু। তাহলে এক দ্রব্যের মান যখন শূন্য, অর্থাৎ ভোগ্যদ্রব্যের মান যখন শূন্য, তখন বিলাসদ্রব্য 150। এটা আবার লম্বরেখা টানতে হয়নি, সোজা শূন্য থেকে চলে গেলে 150, অর্থাৎ 150। এটা আমরা পেয়ে গেছি সরাসরি। এই বিন্দুর নাম কি? এ বিন্দু। এই সংমিশ্রণের নাম কি? এ সংমিশ্রণ। এবার লক্ষ্য করি যে ভোগ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে শূন্য থেকে। ভোগ্যদ্রব্যের উৎপাদন অর্থাৎ এক দ্রব্যের উৎপাদন শূন্য থেকে কত হয়েছে? শূন্য থেকে বৃদ্ধি পেয়ে, লক্ষ্য করে, শূন্য থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 50 হয়েছে। এই যে 50 থেকে এবার লম্বরেখা টানবো আমরা, 50 থেকে লম্বরেখা টানবো। আর ভোগ্যদ্রব্যের উৎপাদন যখন 50, অর্থাৎ 50, তখন বিলাসদ্রব্যের উৎপাদন কত হয়েছে? 125। তাহলে এইখান থেকে লম্বরেখা টানবো, লক্ষ্য করো প্লিজ, এই যে লম্বরেখা টানবো, আর এই 50 থেকে লম্বরেখা টানবো। তাহলে আমরা একটা বিন্দু পেয়ে যাব। এবার লক্ষ্য করো যে এটা হচ্ছে অর্থাৎ এই ভোগ্যদ্রব্যের মান যখন, লক্ষ্য করা এখানে এই 50, 50, ভোগ্যদ্রব্যের এটা হচ্ছে বি বিন্দু। এই যে বি সংমিশ্রণ, যে ভোগ্যদ্রব্যের পরিমাণ যখন 50, অর্থাৎ এক দ্রব্য, অর্থাৎ ভোগ্যদ্রব্যের ভোগের পরিমাণ যখন কত? যে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের একক যখন কত? 50, তখন 50 থেকে লম্বরেখা টানলাম। আবার তখন বিলাসদ্রব্য কত? 125, অর্থাৎ 125। 125 থেকে লম্বরেখা টেনেছি, আবার 50 থেকে লম্বরেখা টেনেছি। এটা কি হচ্ছে? এই বিন্দুর নাম কি? বি বিন্দু। এই সংমিশ্রণের নাম কি? বি সংমিশ্রণ। এবার আমরা আবার দেখব যে ভোগ্যদ্রব্যের উৎপাদন আরো বৃদ্ধি পেয়েছে। যে ভোগ্যদ্রব্যের উৎপাদন যখন কত? 100, তখন বিলাসদ্রব্যের উৎপাদনও কত? 100। এটা হচ্ছে সি বিন্দু। অর্থাৎ ভোগ্যদ্রব্যের উৎপাদন যখন 100, ভোগ্যদ্রব্য অর্থাৎ এক দ্রব্যের উৎপাদন যখন কত? 100, তখন বিলাসদ্রব্যের উৎপাদনও 100। তখন 100 থেকে, অর্থাৎ ভোগ্যদ্রব্য বিলাসদ্রব্যের 100 থেকে একটা লম্বরেখা টেনেছি, আর ভোগ্যদ্রব্যের 100 থেকে একটা লম্বরেখা টেনেছি, অর্থাৎ 100 থেকে, এইখান থেকে 100 থেকে লম্বরেখা, এইখান থেকে 100 থেকে লম্বরেখা টানলাম। এটা মিলিত হয়েছে কি বিন্দুতে? সি বিন্দুতে। তাহলে আমরা এ সংমিশ্রণ, বি সংমিশ্রণ, সি সংমিশ্রণ পেয়েছি। এবার আমরা দেখব ডি সংমিশ্রণ, অর্থাৎ যে ভোগ্য বিলাসদ্রব্যের উৎপাদন আরও হ্রাস পেয়েছে। বিলাসদ্রব্যের উৎপাদন তো কত হয়েছে? যে 100 থেকে একবারে 50। বিলাসদ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে কত হয়েছে? 50 হয়েছে। তখন এই ভোগ্যদ্রব্যের উৎপাদন তখন কত? 25। এটা হচ্ছে কি বিন্দু? ডি বিন্দু। এবার লক্ষ্য করো প্লিজ যে ভোগ্যদ্রব্যের উৎপাদন যখন 125, 125, তখন বিলাসদ্রব্যের উৎপাদন কত? 50। তাহলে 50 থেকে লম্বরেখা টেনেছি, আর 125 থেকে লম্বরেখা, বিলাসদ্রব্যের 125, ভোগ্যদ্রব্যের 125 থেকে, আর বিলাসদ্রব্যের 50 থেকে লম্বরেখা টেনেছি। তারা মিলিত হয়েছে কি বিন্দুতে? ডি বিন্দুতে। এবার যদি দেখা যাচ্ছে যে ভোগ্যদ্রব্যের উৎপাদন একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, কত? 150, 150। ভোগ্যদ্রব্যের উৎপাদন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, ধরে নিছি আমরা কত? 150। তখন বিলাসদ্রব্য উৎপাদন শূন্য। তাহলে শূন্য থেকে যদি আমরা
একটা লম্ব রেখা টানিস, তাহলে কোথায় যাচ্ছে? মিলিত হচ্ছে একবারে 50-তে। এটা এই বিন্দুর নাম হচ্ছে ই বিন্দু। এই বিন্দুর নাম কি? ই বিন্দু। এখন সব সংমিশ্রণগুলো পেয়ে গেছি আমরা, যে এ সংমিশ্রণ পেয়েছি, বি সংমিশ্রণ পেয়েছি, সি সংমিশ্রণ পেয়েছি, ডি সংমিশ্রণ পেয়েছি, ই সংমিশ্রণ পেয়েছি। এখন সব সংমিশ্রণগুলো আমরা একটা রেখা দ্বারা, এই সব সংমিশ্রণগুলো আমরা কি করব? এখন একটা রেখা দ্বারা যুক্ত করব। যুক্ত করলেই আমরা যে রেখাটা পেয়ে যাব সেটা হচ্ছে কি রেখা? উৎপাদন সম্ভাবনা রেখা। প্লিজ লক্ষ্য করো যে এবার আমরা সংমিশ্রণগুলো, সব বিন্দুগুলো কি করব? যোগ করব। লক্ষ্য করো যে এ থেকে কি বি সংমিশ্রণ, বি সংমিশ্রণ থেকে সি সংমিশ্রণ, সি সংমিশ্রণ থেকে ডি সংমিশ্রণ, ডি থেকে কোথায় আবার ই সংমিশ্রণ। এই সব সংমিশ্রণগুলো যোগ করে দিয়েছি। এটা হচ্ছে কি রেখা? উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এবার আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই বিষয়টা ভালোভাবে আত্মস্থ করার জন্য, বোঝার জন্য লক্ষ্য করো। আমি আবার বিষয়টা, চিত্রটা ভালোভাবে তোমাদের বোঝার জন্য আরও ভালোভাবে ব্যাখ্যা করতেছি। লক্ষ্য করো যে ভোগ্য দ্রব্যের উৎপাদন যখন 0, তখন বিলাস দ্রব্যের উৎপাদন কত? সর্বোচ্চ 150। এটা ব্যাখ্যা, এই সংমিশ্রণের নাম কি? এ সংমিশ্রণ। এবার ভোগ্য দ্রব্যের উৎপাদন 0 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 50 হয়েছে। আর বিলাস দ্রব্য উৎপাদন হ্রাস পাইছে। বিলাস দ্রব্য উৎপাদন হ্রাস পেয়ে 150 থেকে কত হয়েছে? 125 হয়েছে। এখন এই বিন্দুগুলো, এখান থেকে একটা লম্ব রেখা টানছে 125 থেকে, আর 50 থেকে একটা লম্ব রেখা টেনেছে, মিলিত হয়েছে কি বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে এ সংমিশ্রণ পেয়ে গেছি, তারপরে বি সংমিশ্রণ পেয়ে গেলাম। আবার লক্ষ্য করো যে উৎপাদনের, বিলাস দ্রব্যের উৎপাদন কি হয়েছে? হ্রাস পাইছে। ভোগ্য দ্রব্যের উৎপাদন 50 থেকে বৃদ্ধি পেয়ে 100 হয়েছে। 100 থেকে ভোগ্য দ্রব্যের 100 থেকে আর বিলাস দ্রব্যের 100 থেকে লম্ব রেখা টানছে, সেটা মিলিত হয়েছে কি বিন্দুতে? সি বিন্দুতে। তাই এই সি বিন্দু হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার আরেকটা সংমিশ্রণ। এবার ভোগ্য দ্রব্যের উৎপাদন আরও বৃদ্ধি পাইছে, 125 হয়েছে। যখন ভোগ্য দ্রব্যের উৎপাদন আরও বৃদ্ধি পাইছে, 125 হয়েছে, তখন এক দ্রব্যের উৎপাদন, বিলাস দ্রব্যের উৎপাদন কী হয়েছে? হ্রাস পাইছে। বিলাস দ্রব্যের উৎপাদন 100 থেকে হ্রাস পেয়ে 50 হয়েছে। 50 থেকে একটা লম্ব রেখা টেনেছি, আর 125 থেকে ভোগ্য দ্রব্যের 125 থেকে একটা লম্ব রেখা টেনেছি, মিলিত হয়েছে কি বিন্দুতে? ডি বিন্দুতে। এবার যে ভোগ্য দ্রব্যের উৎপাদন যখন সর্বোচ্চ অর্থাৎ 150, তখন ওয়াই দ্রব্য অর্থাৎ বিলাস দ্রব্যের উৎপাদন একেবারে 0। তাহলে এই যে বিলাস দ্রব্য উৎপাদন কমতে কমতে 150 থেকে 125, 125 থেকে 100, 100 থেকে 50, 50 থেকে একেবারে 0। তাহলে 0 থেকে একটা লম্ব রেখা টানলে আমরা কোথায় যাবো? একেবারে গিয়ে মিশবো কোথায়? ই বিন্দুতে। তাহলে এই বিন্দুটার নাম কি? এই যে 150-এ চলে গেছে, এটা হচ্ছে ই বিন্দু, এটা হলো ই সংমিশ্রণ। তাহলে আমরা এবার এ সংমিশ্রণ, বি সংমিশ্রণ, সি সংমিশ্রণ, ডি, ই, এই সব সংমিশ্রণগুলো যোগ করে যে রেখা পেয়েছি, এই সংমিশ্রণগুলো যোগ করে যে রেখাটা পেয়েছি, সেই রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ক্লিয়ার? তাহলে তোমাদের এই বিষয়টা যে পরীক্ষায় এরকমভাবেই আসতে পারে যে উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখার একটা সূচি তৈরি করো, কাল্পনিক সূচি তৈরি করো, কিংবা উৎপাদন সম্ভাবনা রেখা থেকে একটি কি করো? উৎপাদন সম্ভাবনা সূচি থেকে এরকম একটা সূচি দিয়ে দিল, যে সূচি থেকে কি করো? একটা রেখা অঙ্কন করো। রেখাটা অঙ্কন করলেই তোমার কত নাম্বার? 3 নাম্বার। আবার যদি এটার ব্যাখ্যা চায় তাহলে ব্যাখ্যাটা দিবে, আমি যেভাবে বললাম। তো এই ব্যাখ্যাটা দিলেই আবার হবে 4 নাম্বার। তাহলে এখানে তোমাদের প্রশ্নটার সব উত্তর আছে, তোমরা তো ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে এটা তোমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা, যে এখানে এই রেখাতে উপস্থাপন করছে, অর্থাৎ একটা দেশের, যদি একটা দেশ, একটা জাতি, যে কোনো রাষ্ট্র পৃথিবীতে, সব রাষ্ট্রই কোনো না কোনোভাবে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। অর্থাৎ কোনো রাষ্ট্রই এখন আর এরকম না যে পরাধীন নেই, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল না, এরকম কোনো রাষ্ট্র পৃথিবীতে নেই। সব রাষ্ট্রই কোনো না কোনোভাবে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। তাহলে যে সব রাষ্ট্রেরই সম্পদ কি? সীমাবদ্ধ সম্পদ আছে। উন্নত কোনো রাষ্ট্রের আছে ব্যাপক উন্নত প্রযুক্তি, আবার কোনো রাষ্ট্রের আছে প্রযুক্তিটা কম, কিন্তু তার অবশ্যই রাষ্ট্রের, যেহেতু রাষ্ট্র, তাহলে অবশ্যই কিছু না কিছু সম্পদ তার আছে।
তাহলে দেখো, যদি সে সমস্ত সম্পদ ভোগ্যদ্রব্য উৎপাদনে কোনো ভোগ্যদ্রব্য উৎপাদন না করে, তাহলে তার পক্ষে কেবল আমরা ধরে নিছি যে 150 একক বিলাসদ্রব্য উৎপাদন করা সম্ভব। আর যদি সে বিলাসদ্রব্য উৎপাদন কোনো বিলাসদ্রব্য উৎপাদন না করে, তাহলে তার পক্ষে সর্বোচ্চ 150 একক ভোগ্যদ্রব্য উৎপাদন করা সম্ভব। তাহলে এই রেখার বাইরে তার যাওয়া সম্ভব না। এই রেখার ভেতরে সে থাকতে পারে, এই রেখার উপরে থাকতে পারে, কিন্তু বাইরে যাওয়া সম্ভব না। বাইরে তার সম্পদ নেই। এই বিষয়টি আমরা যে আগামী ক্লাসে হয়তো বা ইনশাল্লাহ আল্লাহ তাআলা চায় তো আমরা দেখবো ইনশাল্লাহ। তো আশা করি আমার ছাত্রছাত্রী তোমরা এটা বুঝতে পেরেছো, আর ভাষায় এটা ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে। তাহলে তোমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তবে আশা করি আজকের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি, যে আশা করি তোমরা ভালোভাবে স্টাডি করলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল করুক। আজকে এখানেই ইতি টানছি। আজান নয়, নো মোর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।